এই ভদ্রলোকেরাই আসলে গোল্ডেন বলের ওই সিদ্ধান্তের জায়গাটা প্রাইমারি লিস্টটা করেন, তারপর যেটা বলা হয় যে সাংবাদিকদের কাছে দেওয়া হয়, সাংবাদিকরা সেই অনুযায়ী ভোট দেন। এখন সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় কিনা যে যেহেতু আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ যখন কাভার হচ্ছে, বিবিসি বলেন, তারপর মার্কা বলেন, ইউরোপিয়ান গণমাধ্যমের সংখ্যাটাই বেশি, বা ইউরোপিয়ান টিমের সংখ্যাটাও টপ 100-এর মধ্যে বেশি। সাউথ আমেরিকা বলতে গেলে গ্লোবো আছে, টিওয়াইসি আছে, আর বেশ কয়েকটা আছে। এই জায়গাটা আলটিমেটলি ইউরোপিয়ান একটা আধিক্যের ব্যবহার জন্যই মেসি পেলেন নাকি না? ওয়ার্ল্ড কাপ শুরুর দিক থেকে যখন আর্জেন্টিনা পেনাল্টি পাওয়া শুরু করে, মানে 2-1 ম্যাচে শুরুর দিকে গ্রুপ স্টেজে, তখনই, যেগুলো অবশ্য মিস হয়েছে, তখনই আসলে কাতারের পেনাল্টিগুলোকে লিঙ্ক করে ইউরোপিয়ান এবং ইংলিশ মিডিয়া একটা ন্যারেটিভ আসলে চালু করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড থ্রু টুইটার। এটা আসলে সারা ওয়ার্ল্ডেই ছড়িয়ে যায় এবং টক্সিসিটি লেভেলটা, মিডিয়া ট্রায়ালটা তখন থেকেই আর্জেন্টিনার জন্য শুরু হয়ে যায়। আর এটা সম্ভাব্য এই টার্গেটটা থেকেই শুরু হয়, কারণ ইংল্যান্ড আর আর্জেন্টিনার পাথওয়েটা যেভাবে আগাচ্ছিল, দে ক্যান মিট ইন সেমিফাইনাল, এটা ধরেন এক প্রকার নিশ্চিত হচ্ছিল। এবং এর সাথে অ্যাড হয়েছে আবার পর্তুগালের পাথওয়েটাও সিমিলার ছিল। সো আগে থেকে আসলে একটা এই টাইপের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা চলছিল যে আর্জেন্টিনা হচ্ছে গিয়ে ধরেন কমিটির টিম বা কমিটির লোক, এই টাইপের একটা ব্যাপার। এবং এই ন্যারেটিভগুলো প্রতিষ্ঠিত হয়েছে। ধরেন একটা জিনিসকে আপনি যখন বারবার সামনে আনতে থাকবেন, আপনাকে একটা পর্যায়ে বিলিভ করতে হবে হ্যাঁ এখানে মনে হয় কিছু একটা আছে। সো এই জায়গাগুলো থেকে ম্যাচ কিন্তু আর্জেন্টিনা গোল করেই জিতে আসছে, ফেভার বাদ গোল করেই কিন্তু জিতেছে। গোল তো আর কেউ কাউকে আসলে করাই দেয় না। সো এই জায়গাটা থেকে আসলে আর্জেন্টিনারাও ফ্রাস্ট্রেশনে ছিল, মানে ফাইনালেও এই ফ্রাস্ট্রেশনটা দেখা গেছে। আসলে এই আগ্রাসনটা আসলে ইংল্যান্ড ম্যাচ থেকে শুরু হয়েছে, কারণ তাদেরকে ফুল মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখা হয়েছে আর কি। মেন্টালি এই জিনিসটাও একটু হিট করছে। আর মানে যাদের ওই ভেতরের সেই আর্জেন্টাইন সত্তা ট্রিগার করার পিছনে এটা একটা কারণ, যে অনেক বেশি ট্রিগার হয়ে গেছে। ইংল্যান্ড ম্যাচেও অনেকগুলা কার্ড হয়েছে এবং এই ম্যাচেও অনেকগুলা কার্ড, এটা হচ্ছে তাদের একটা ওই আলাদাই সাইকোলজিক্যাল ট্রিগার হয়ে গেছে। সো আর গোল্ডেন বলের যে আলোচনাটায় আমি আসতাম, ওই যে অনেকগুলো ন্যারেটিভ ছিল, সেগুলোকে আসলে এই জায়গাটা দিয়ে আমি মনে করি যে ব্যালেন্স করা হয়েছে। যে ঠিক আছে আর্জেন্টিনা সারা জীবন রিগড, এখন আর কোনো রিগড সাউন্ডটা কালকের পর থেকে আর হয়নি এখন পর্যন্ত। আমরা একটু রদ্রির পরিসংখ্যানটা যদি একটু দেখি, আমাদেরকে যদি দেখানো যায় রদ্রির পরিসংখ্যানটা এই ওয়ার্ল্ড কাপে, ডেফিনেটলি অ্যাজ আ লিডার তিনি এই দলটাকে উঠেছেন। কোনো গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই, তবে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, অফেন্সিভ কন্ট্রিবিউশন। 756টা সাকসেসফুল পাস তিনি দিয়েছেন, যেটা প্রায় 94%। আর যে রেকর্ডটা তিনি করেছেন, 910টা টাচ দিয়েছেন, যেটা বিশ্বকাপের ইতিহাসে আসলে একটা রেকর্ড। সো হাবিব ভাই, ওই যেটা বলছিলাম যে ঠিক আছে ইউরোপিয়ান গণমাধ্যম তারা তো ফেভার করেছে, বাট জাস্টিফাই করার মতো স্ট্যাটিস্টিক্সও রদ্রির তো আছে। অবশ্যই আছে, রদ্রিরও আছে। আপনি আসলে স্পেনকে কখনো ওয়ান ইন্ডিভিজুয়াল দিয়ে কোনোদিনই পরিমাপ করতে পারবেন না। স্পেনে আপনার মিডফিল্ডে দানি ওলমোর অবদানকে আপনি তাহলে খাটো করবেন কিভাবে? তারপরে ফ্যাবিয়ান রুইজ যখন পেদ্রির বদলে আসলেন, তিনি আসলে এই মিড কন্ট্রোলে রদ্রির একটা মানে ভালো হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছিলেন আসলে অ্যাকচুয়ালি। এবং ইম্প্যাক্ট সাব মিকেল মেরিনোকে ডিসকার্ড করা যাচ্ছে না। ওরিয়াজাবাল যেভাবে শুরু থেকে স্পেনের লিঙ্ক আপ পেগুলো কানেক্ট করছেন, এবং লামিনী ইয়ামাল যে একটা ইম্প্যাক্টফুল উইঙ্গার, এবং সে যে উইং ধরে থ্রেট ক্রিয়েশনটা কন্টিনিউয়াস রেখে গেছে স্পেনকে থ্রেটের মধ্যে, মানে অ্যাটাকিং ফেজটা সবসময় লিড করে গেছে। ইভেন ইফ যদি আমাকে বলেন যে স্পেনের বেস্ট ফুটবলার কে ছিল এই ব্যাচে, দ্যাট ওয়াজ পাও কুবার্সি, নট কুবার্সি, দ্যাট ওয়াজ কুবার্সি। কারণ স্পেন আসলে ডিফেন্সিভ মাস্টার ক্লাসটাই এই ওয়ার্ল্ড কাপের মেইন বিষয়। তো ডিফেন্সিভ মাস্টার ক্লাসের মেইন ক্যারেক্টারই আসলো পাও কুবার্সি। এবং কালকের যে ক্লিয়ারটা আসলে এটা আনবিলিভেবল ক্লিয়ার। ওই যে এমি মার্টিনেজের একটা সেভ ছিল না 123 মিনিটের, ওইটার চেয়ে পাও কুবার্সির ওই ক্লিয়ারেন্সটা, যেটা তো ওন গোলও হয় এই ধরনের ক্রস, ওই ক্লিয়ারেন্সটার সিগনিফিকেন্স কোনো অংশে কম না। সো আপনি স্পেনকে ওয়ান ইন্ডিভিজুয়াল দিয়ে কখনো, ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বলের রুলস কি বলে, হাউ গোল্ডেন বল শুড বি ডিসাইডেড, কিভাবে ডিসাইড হবে যে কার ইম্প্যাক্ট কতটা এবং দলকে উপরে টেনে নিয়ে যাবে, এবং ক্যারি জব যাকে বলে। ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল দেয়াই হয় ক্যারি জবের উপরে, এক দলে একজনই হিরো এই টাইপের, এবং সে কতটুকু ইম্প্যাক্টফুল। তো এই জায়গা এবং ইম্প্যাক্ট রাখা প্লাস স্ট্যাট, দুই জায়গার কোনো কিছুতেই লিওনেল মেসির ধারে এবং কাছে। রদ্রিটা জাস্টিফাইড আমি বলছি, কিন্তু তাও লিওনেল মেসির ইম্প্যাক্ট এবং স্ট্যাট যেই ক্রাইটেরিয়ার উপরে গোল্ডেন বল দেওয়া হয়, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ধারে কাছে রদ্রি অ্যাকচুয়ালি আসে না। আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। পারভেজ ভাই এবং হাবিব ভাই 30 সেকেন্ড করে দুজনকে একটু সময় দিতে চাই।
ওয়ার্ল্ড কাপ কার্নিভাল পারভেজ ভাই পুরো সময়টা আপনি ছিলেন, হাউ মাচ ইউ এনজয়েড? অনেক এনজয় করেছি এবং স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যমুনা টেলিভিশনকে আমাকে ইনভাইট করার জন্য। প্রত্যেকটা শোতে আমি ছিলাম, মোটামুটি আমার নিজেকেই ঘরের মানুষ আসলেই মনে হওয়া শুরু হয়েছে আর কি এখন। আর আপনাকেও আলাদা করে ধন্যবাদ, কারণ আমাদের শুধুমাত্র এখানে আলোচনা হয় না, মূল আলোচনা অন্য জায়গায় হয়, অন্য জায়গায় এবং হয়, ওখান হ্যাঁ। থেকেই আসলে আইডিয়াস গুলো জেনারেট হয়, ওখান থেকে আমরা আসলে দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি, যেটা হয়তো অনেক সময় কন্ট্রোভার্সিয়াল হয়েছে, অনেক সময় হয়নি, বাট রিয়েলি এনজয়েড দিস এক্সপিরিয়েন্স রিয়েলি। হাবিব ভাই 30 সেকেন্ড সময় বাকি আছে। ধরেন যখন এসেছিলাম, আমি যখন থেকে রেগুলার হইলাম, তখন আমাদের অফসেটের আড্ডাগুলো তো হয়তো ট্যাকটিক্যাল আড্ডা, ফ্যাকচুয়াল কথাবার্তার আড্ডা। তো আসলে সেখান থেকে যে এই রেজাল্টগুলো আসতো সেটা আমরা এখানে ডেলিভার করছি। তো এই জায়গাটা থেকে মনে হয় যে না, আপনার সাথে এক স্টেজ শেয়ার করা বা ফুটবলের, আমি মনে করি যে এই স্টেজটা থেকে আসলে ট্যাকটিক্যাল ব্যাপারগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অ্যানালাইসিসটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই জিনিসটাতে এবার বাংলাদেশের মানুষ কিছুটা হইলেও অ্যানালিটিক্যাল অ্যাঙ্গেলে বিশ্বকাপটা এনজয় করছে।